নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপি স্টোর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, নতুন একটি ট্রেন জার্নি ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জার্নি করতে চলেছি দক্ষিণবঙ্গের তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘতম লোকাল ট্রেন রুট। হ্যাঁ বন্ধুরা, ইএমইউ লোকাল ট্রেন রুট, যেটি সবচেয়ে দীর্ঘতম, যার দৈর্ঘ্য প্রায় 151 কিলোমিটার। আর এর মাঝে পড়ে টোটাল 44টা স্টেশন আর 3টে জংশন স্টেশন। এই 151 কিলোমিটার পথ পাড়ি দিতে আজকে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আমরা এর মধ্যে গোটা 5 ডিস্ট্রিক্ট কিন্তু কভার করব। তো চলুন জার্নিটা শুরু করা যাক। এখন আমরা আছি বিধাননগর স্টেশনে, আর এই বিধাননগর স্টেশন থেকেই আজকে আমাদের জার্নি শুরু হবে। যদিও এই ট্রেনটির যাত্রা কিন্তু শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে সকাল 8:05 এই ট্রেনটি ছেড়ে চলে আসে। তো বন্ধুরা, আমরা কিন্তু বিধাননগর স্টেশন থেকে 8:12 এই ট্রেনটিতে উঠে পড়লাম। পাশ দিয়ে যাচ্ছে বনগাঁ লোকাল, আর আমাদের ট্রেন এখন রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে বনগাঁ লোকাল। দমদম থেকে কিন্তু এই বনগাঁ লোকাল ট্র্যাক এবং ডিরেকশন দুটোই পাল্টে যাবে, আর আমাদের ট্রেন সোজা মেন লাইন দিয়ে চলে যাবে নৈহাটির দিকে। তো চলুন বন্ধুরা, ট্রেন অল্প অল্প করে কিন্তু স্পিড নিয়ে নিয়েছে। আমাদের ট্রেন এখন বিধাননগর স্টেশন ছেড়ে চলছে তার পরবর্তী স্টেশন দমদমের দিকে। দেখতেই পাচ্ছেন ডাউন লোকাল দাঁড়িয়ে আছে আর অসংখ্য মানুষের ভিড়। আমরা সকলেই জানি বিধাননগরে হাজার হাজার মানুষ কিন্তু কর্মসংস্থানের জন্য প্রতিদিন নেমে পড়ে, আর এখান থেকেই তাদের অফিস কাছারিতে যায়। তো একটি ডাউন ট্রেনকে ক্রস করে আমরা কিন্তু চললাম পরবর্তী স্টেশন দমদমের দিকে। চারিদিকে কিন্তু একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, তাই এখনও রোদ ওঠেনি, তাই ওয়েদারটা একটু হেজি লাগছে। আর এই যে লাইনটা দেখছেন তলা থেকে গেছে, এটা কিন্তু গেছে কলকাতা স্টেশনের দিকে। একটা অদ্ভুত বিষয়, আমরা যে ট্র্যাকটিতে আজকে জার্নি করব বা যে রুটটিতে আজকে জার্নি করব, সেই রুটটি 151 কিলোমিটার হওয়ার কারণে বা যে কারণেই হোক, এই রুটে কিন্তু সারাদিনে মাত্র একটি ট্রেন চলে, ইএমইউ লোকাল। আর বেশ কিছু এক্সপ্রেস ট্রেন চলে। এতে সাধারণ মানুষের কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। যদিও হাওড়া থেকে কাটোয়া যাওয়ার অনেক ট্রেন আছে, কিন্তু তা সত্ত্বেও শিয়ালদা থেকে কাটোয়া যদি কয়েকটা ট্রেন হতো তাহলে কিন্তু মানুষের অনেক উপকার হতো। কারণ মানুষ কিন্তু শিয়ালদার দিক থেকে যারা কাটোয়া যেতে চায় তারা বেশ কিছুবার ট্রেন চেঞ্জ করে করে তারপরে কিন্তু যায়। তো বন্ধুরা, এক গাদা লাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইঙ্গিত দিচ্ছে কি আমরা চলে আসছি দমদমের দিকে। দমদম কিন্তু খুব বড় একটা জাংশন। এই দমদম থেকে আপনি বিভিন্ন দিকে যেতে পারবেন। এই দমদমে এসেই কিন্তু বনগাঁ লোকাল তার ট্র্যাক চেঞ্জ করে, ডানকুনি লোকাল তার ট্র্যাক চেঞ্জ করে। আবার আমরা যেদিকে যাব অর্থাৎ নৈহাটির দিকে লাইন আলাদা হয়ে যায়। আবার এই দমদম স্টেশনে আসলে কিন্তু আপনি এখান থেকে ট্রেন ধরতে পারবেন কলকাতার চক্র রেল। যে চক্র রেল আপনাকে পাতিপুকুর, বিবাদীবাগ, ইডেন গার্ডেন্স, বড়বাজার এই সমস্ত স্টেশনে কিন্তু পৌঁছে দেবে। অর্থাৎ এই দমদম কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ স্টেশন। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সেই দমদম স্টেশনে। অলরেডি ডাউনে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা জাস্ট ছাড়লো এখন। দেখুন, যে বনগাঁ লোকালটাকে আমরা বিধাননগরে ক্রস করেছিলাম, সেই বনগাঁ লোকালও কিন্তু চলে এসছে আমাদের পিছন পিছন, এবং দমদমে এসে কিন্তু আমাদের আবার ধরে ফেললো। যদিও বনগাঁ লোকাল খুব সামনেই দেখবেন ট্র্যাক চেঞ্জ করে অন্য লাইনে চলে যাচ্ছে, আর আমরা সোজাসুজি একদম বেরিয়ে যাব। আমরা আপনাদের দেখাবো যে কোথা থেকে বনগাঁ লাইনের ট্র্যাক চেঞ্জ হয়, আবার কোথা থেকে ডানকুনি লাইনের ট্র্যাক চেঞ্জ হয়। তো চলুন আমাদের সাথে। দেখুন, দমদম কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। যেহেতু কুয়াশা, সেহেতু অতটা পিকচার কোয়ালিটি ভালো নেই, হেজি হেজি আসছে। তবুও দমদম স্টেশনে কিন্তু খুব একটা ভিড় নেই, নর্মালি যতটা ভিড় থাকে ততটা ভিড় নেই। দমদম স্টেশনে কিন্তু এক গাদা ট্র্যাক আপনার চোখে পড়বে। এবার দেখুন ডান দিকে, দেখুন একটা ট্র্যাক কিন্তু বেঁকে গেছে। ওই দেখুন ডান দিকে যে ট্র্যাকটা বেঁকে গেছে ওটা কিন্তু বনগাঁ যাওয়ার ট্র্যাক। বনগাঁ ওদিক, ওই লাইনটা সোজাসুজি আপনাকে বনগাঁ নিয়ে যাবে। এবার দেখুন আমরা যে সোজা যাচ্ছি, এখান থেকে আরেকটু সামনে দিয়ে গিয়ে কিন্তু বালির যে ট্র্যাক আছে সেটা, অর্থাৎ ডানকুনির যে ট্র্যাক আছে যেটা বালি হয়ে ডানকুনির দিকে যায়, বা দক্ষিণেশ্বর বালি ডানকুনি, সেদিকে বেঁকে যাবে। এই মালগাড়িটা কিন্তু ডানকুনির দিকেই যাচ্ছে। লোকাল ট্রেনের স্পিড অনেক বেশি হয়, আমরা অতি সহজেই এই মালগাড়িটাকে ক্রস করে যাব। এটি একটি তেলের ট্যাঙ্কার বলতে পারেন। এবার দেখুন এই মালগাড়িটা কিন্তু সোজাসুজি লাইন ট্র্যাক চেঞ্জ করবে এবং চলে যাবে একদম দক্ষিণেশ্বর ডানকুনির দিকে। তো আপনারা দেখতে পারবেন আমরা যখনই সামনে যাব এই মালগাড়িটা কিন্তু ট্র্যাক চেঞ্জ করবে। দেখুন বন্ধুরা, মালগাড়িটা অনেকটাই বড় আর প্রচুর তেল নিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মালগাড়িটা কিন্তু ট্র্যাক চেঞ্জ করে
দক্ষিণেশ্বরের দিকে চলে গেল। এই যে এখান থেকে যে লোকাল ট্রেনগুলো দক্ষিণেশ্বর বা ডানকুনি যায় বা এক্সপ্রেস ট্রেনগুলো এই লাইনটা ধরে কিন্তু লাইন চেঞ্জ করে চলে যায়। আমরা এখন যে লাইনটা দিয়ে সোজা যাচ্ছি এটা সোজাসুজি পৌঁছে যাবে একবারে নৈহাটি। তো নৈহাটির পর আবার বিভিন্ন দিকে রুট চেঞ্জ হবে। তো এখন আমাদের গন্তব্য নৈহাটি, এবং নৈহাটির পর আমরা আবার রুট চেঞ্জ করব, সেটা নৈহাটি গিয়ে আপনাদের বলবো কোন দিকে যাব। চলুন আমাদের সঙ্গে থাকুন। এর পরবর্তী যে স্টেশনটি আসছে সেটি হচ্ছে বেলঘড়িয়া। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেলঘড়িয়া ওভারব্রিজ। আর বেলঘড়িয়া ওভারব্রিজ ক্রস করার পরেই কিন্তু আমরা পৌঁছে যাব বেলঘড়িয়া স্টেশন। তো এখন আমরা কিন্তু পৌঁছে গেছি বেলঘড়িয়া স্টেশনে। বেলঘড়িয়া থেকে দমদমের দূরত্ব 5 কিলোমিটারের মতন। এই বেলঘড়িয়া কিন্তু বেশ কিছু হিস্ট্রি আছে। 1841 সালে এখানকার এক ব্যবসায়ী মতিলাল শীল তিনি কিন্তু এখানে একটি অতিথিশালা নির্মাণ করেছিলেন। সেই অতিথিশালায় কিন্তু তখনকার দিনে অনেক অতিথিরা এসে বিনা খরচায় থাকা খাওয়ার সুযোগ সুবিধা পেতেন। তাছাড়া বেলঘড়িয়া কিন্তু অনেক কিছু বিখ্যাত রয়েছে, তার মধ্যে কবি চণ্ডীচরণ মিত্রের বসতবাড়ি, টেক্সম্যাকো কারখানা, তাছাড়া বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনের কিন্তু ভালোই নাম রয়েছে। বেলঘড়িয়ার পরবর্তী স্টেশন হচ্ছে আগরপাড়া। এই ট্রেনটি নর্মাল দিনে আগরপাড়া কিন্তু দাঁড়ায় না, যেহেতু এটা গ্যালোপিন ট্রেন, তাই বেলঘড়িয়ার পর আগরপাড়াকে স্কিপ করে এই ট্রেনটি চলে যায় সোদপুরে। কিন্তু আজকে এই ট্রেনটি আগরপাড়াতে দাঁড়াবে। বেলঘড়িয়া থেকে আগরপাড়ার ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। আর আগরপাড়া কিন্তু বেশ একটি প্রসিদ্ধ জায়গা। এখানে আগে আঘর নামে একটি জাতির বাস ছিল, তারা নৌকা চালাতে খুব পারদর্শী ছিল। নৌকা চালানোর সাথে সাথে তারা কিন্তু খুব সুন্দর নৌকা তৈরি করত। আর সেই আঘর পল্লী থেকেই এই জায়গাটা পরবর্তীকালে নাম হয় আগরপাড়া। আপনারা কি এই ইতিহাসটা জানতেন? যারা কখনো আগরপাড়া আসেননি বা আগরপাড়ার নাম শুনেছেন, কিন্তু তারা কি এই ইতিহাসটা জানতেন? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও যদি ইন্টারেস্টিং কিছু জেনে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি আগরপাড়ায়, আর এখানে ট্রেন দাঁড়াবে। অন্যান্য দিন কিন্তু আগরপাড়ায় এই কাটোয়া লোকাল গ্যালোপিন যেদিন থাকে সেদিন কিন্তু দাঁড়ায় না। তো এবার আমাদের ট্রেন আগরপাড়া থেকে ছেড়ে চললো পরবর্তী স্টেশন সোদপুরের দিকে। আগরপাড়া থেকে সোদপুরের ডিস্টেন্স 3 কিলোমিটারের মতন। আর এই সোদপুর যে স্টেশনটা আছে এটা কিন্তু খুব ফেমাস একটা স্টেশন, কারণ যখনই আপনি বিধাননগর থেকে বা শিয়ালদা থেকে ভর্তি ট্রেন সোদপুরে আসবে, দেখবেন সোদপুরে আসলে ট্রেন অর্ধেক খালি হয়ে যায়। এই কারণে কিন্তু সোদপুর স্টেশনের একটা বিশেষ নাম রয়েছে। তাছাড়া সোদপুরের অনেক ইতিহাস রয়েছে। আমরা হয়তো অনেকেই জানি না সোদপুরে কিন্তু কোল মাইনিং কোম্পানি রয়েছে। এটা কিন্তু অনেক দিনের পুরনো একটি কোম্পানি, যেখানে কয়লা উৎপাদন করা হতো একসময়। পাশ দিয়েই পাস হচ্ছে কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল। দেখতেই পাচ্ছেন দুরন্ত বেগ গতিতে কিন্তু ছুটে আসছে। আর এই যে এই ট্র্যাকটিতে একটা অসুবিধা হলো, যখন আমরা কোনো ব্লক করি পাশাপাশি লাইন ধরে উল্টো দিকে ট্রেনগুলো আসে, কিন্তু আমাদের হাওড়া লাইনে পাশাপাশি লাইন থেকে কিন্তু উল্টো দিকে ট্রেনটা আসে না। এটা এই লাইনে একটু অসুবিধা বলতে পারেন ব্লগিংয়ের ক্ষেত্রে। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি সোদপুর স্টেশনে। আর সোদপুরের পরবর্তী যে স্টেশন দুটি আছে সেটি হচ্ছে খড়দা টিটাগড়। গ্যালোপিং কাটোয়া কিন্তু খড়দা টিটাগড়ে দাঁড়ায় না, কিন্তু আজকে যেহেতু অল স্টপ করা হচ্ছে ট্রেনটি, সেহেতু এই ট্রেনটি কিন্তু আজকে খড়দা ও টিটাগড় দুই জায়গাতেই দাঁড়াবে। আর আমি বলে রাখি যে সোদপুর থেকে খড়দার ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার এবং খড়দা থেকে টিটাগড়ের দূরত্ব 2 কিলোমিটার। নর্মাল ডেতে এই ট্রেনটি সোদপুর ছাড়ার পর ব্যারাকপুর গিয়ে ডাইরেক্ট দাঁড়ায়। আর সোদপুর থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটারের মতন। এখন আমাদের ট্রেন কিন্তু যাচ্ছে খড়দার দিকে। বন্ধুরা, এই মেন লাইনে অন্যান্য স্টেশনের মতন খড়দাও কিন্তু একটি উল্লেখযোগ্য স্টেশন। বন্ধুরা, এই খড়দার আগের নাম ছিল খড়দাহ, আর পরবর্তীকালে লোকমুখে এটার নাম হয়েছে খড়দা। বিপ্রদাস পিপালাইনের মনসবিজয় কাব্য রবীন্দ্রনাথের বেশ কিছু রচনায় কিন্তু এই খড়দার উল্লেখ পাওয়া যায়। কিন্তু এই খড়দার সবচেয়ে বেশি নাম হয়েছে এখানকার একটি বিখ্যাত মন্দির শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউয়ের মন্দিরের জন্যই। এই মন্দির দেখতে কিন্তু প্রতি বছর প্রচুর ভক্তরা আসে। বন্ধুরা, এখন আমরা কিন্তু পৌঁছে গেছি খড়দা স্টেশনে। আর আমাদের পাশ দিয়ে কিন্তু এখন একটি থ্রু ট্রেন চলে যাবে। এই লাইন থেকে মোটামুটি 2-3টে থ্রু ট্রেনই চলে। বেশিরভাগ লালগোলা এক্সপ্রেস বা ভাগীরথ এক্সপ্রেস এখান থেকে যাতায়াত করে। তো এটা কোন ট্রেন সেটা আমার জানা নেই, কারণ আমি দেখতে পাইনি এর বোর্ড। খুব ফাস্ট কিন্তু এই ট্রেনটি আমাদের ক্রস করে বেরিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো যদি স্টেশনে ঢোকার আগে দুটো ট্রেন পাশাপাশি যায় তাহলে রেসটা হয়তো দেখা যাবে, কিন্তু সেটা আর হলো না। আমাদের ব্যাড লাক সেটাই। ট্রেনটি কিন্তু দুর্দান্ত গতিতে বেরিয়ে গেল। আমাদের ট্রেনও জাস্ট এখন খড়দা স্টেশন থেকে চলেছে পরবর্তী স্টেশন টিটাগড়ের দিকে। খড়দা থেকে টিটাগড়ের ডিস্টেন্স 2 কিলোমিটার।
বন্ধুরা, এই টিটাগড় কিন্তু একটি প্রসিদ্ধ জায়গা ছিল এক সময়, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিভিন্ন কোম্পানি কিন্তু এই টিটাগড়ে ইনভেস্টমেন্ট করতো এবং এই টিটাগড়ে ছিল পেপার মিল, তারপরে আপনার জুট মিল, এমনকি রেলের ওয়াগন তৈরির কারখানাও কিন্তু এই টিটাগড়ে রয়েছে। আর খড়দা ছাড়ার পর টিটাগড় ঢোকার আগে আপনারা এই ডান হাতে দেখতে পারবেন প্রেম নিবাস রয়েছে। এটা কিন্তু খুব প্রসিদ্ধ একটা জায়গা। আর এখানে কিন্তু মাদার টেরেসা ট্রাস্ট কর্তৃক সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করা হয়। দেখতেই পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে কিন্তু এই জায়গাটি অবস্থান করছে। এর সম্পূর্ণ হিস্ট্রি কিন্তু আমাদের জানা নেই, তবে যেটুকু আমি বিভিন্ন ইনফরমেশন থেকে পেয়েছি সেটুকুই আপনাদের বললাম। অবশ্যই কিন্তু আমরা পৌঁছে গেছি টিটাগড় স্টেশনে। দেখতেই পাচ্ছেন এটাই সেই টিটাগড় স্টেশন। অবশেষে আমরা পৌঁছে গেলাম এই টিটাগড় স্টেশনে। টিটাগড় যে স্টেশনটি আছে এর পরবর্তী যে স্টেশনটা সেটা হচ্ছে ব্যারাকপুর। টিটাগড় থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স মোটামুটি ওই 2-2.5 কিলোমিটারের মতনই, খুব একটা বেশি না। টিটাগড়ে মা অন্নপূর্ণা দেবীর একটি মন্দির রয়েছে, যেই মন্দিরটি কিন্তু বেশ ফেমাস। আপনারা যদি কখনও টিটাগড় এসে থাকেন অবশ্যই একবার হলেও ওই মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে কিন্তু যাবেন। মন্দিরটি বেশ ভালো। আর টিটাগড় ছাড়ার পর আমি আগেই বলেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ব্যারাকপুর। 4 নম্বর ট্র্যাক দিয়ে এখন পার হচ্ছে কিন্তু নৈহাটি শিয়ালদা লোকাল। যেহেতু আমাদের ট্রেন এখনও সিগন্যাল পায়নি তাই একটু স্লো হয়েছে। আর ব্যারাকপুর ছেড়ে শিয়ালদার দিকে বেরিয়ে যাচ্ছে ডাউন নৈহাটি লোকাল। বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুরের নাম আলাদাভাবে বলার কিছু নেই, ব্যারাকপুর কিন্তু খুবই ফেমাস একটি প্লেস, আমরা সকলেই জানি। ব্যারাকপুর শহরে অনেক কিছুই দেখার মতন আছে। সত্যি কথা বলতে আজকে কিন্তু কাটাও লোকালে খুব একটা ভিড় হচ্ছে না। অন্যান্য দিন এই ব্যারাকপুর স্টেশন বা অন্যান্য স্টেশন থেকে প্রচুর লোকজন ওঠে, আজকে সেভাবে লোকজন উঠছে না। আমাদের ট্রেন কিন্তু ব্যারাকপুর ছেড়ে দিয়েছে। এরপরে আমরা গিয়ে দাঁড়াবো হচ্ছে পলতা স্টেশনে। ব্যারাকপুর থেকে পলতার ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই ব্যারাকপুর হচ্ছে ভারতবর্ষের প্রথম সেনানিবাস শহর। এ কারণে কিন্তু ব্যারাকপুরকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হিসাবেই সবাই চেনে। আর ব্যারাকপুরে কিন্তু বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর একটি এয়ারবেস রয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী কর্তৃক তৈরি করা হয়েছিল। বর্তমানে কিন্তু ব্যারাকপুরে এটি একটি ফেমাস জায়গা। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি পলতা স্টেশনে। এই পলতার কিন্তু একটি বিশেষ নাম আছে, কারণ প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এই পলতা থেকে কলকাতার বিভিন্ন স্থানে কিন্তু জল সরবরাহ করা হয়। আর এই পলতার পরবর্তী যে স্টেশন সেটা হচ্ছে ইছাপুর। পলতা থেকে ইছাপুরের ডিস্টেন্স 3 কিলোমিটার। তো আমাদের ট্রেন সেই পলতাতেই কিন্তু এখন এসে পৌঁছেছে এবং রওনা হচ্ছে তার পরবর্তী স্টেশন ইছাপুরের দিকে। আমরা কিন্তু পৌঁছে গেছি এবার ইছাপুর স্টেশনে। ইছাপুর প্রধানত বিখ্যাত হলো এখানকার রাইফেল ফ্যাক্টরির জন্য। ইন্ডিয়ান গভর্নমেন্টের রাইফেল ফ্যাক্টরি কিন্তু রয়েছে এই ইছাপুর শহরে। আর ইছাপুর থেকে এর পরবর্তী যে ডেস্টিনেশন আমাদের সেটা হলো শ্যামনগর। ইছাপুর থেকে শ্যামনগরের ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার মতন। শ্যামনগরও কিন্তু একটি খুবই প্রসিদ্ধ জায়গা। এই শ্যামনগর হুগলি নদীতে অবস্থিত একটি বহু প্রাচীন জনপদ। মহারাজা কৃষ্ণচন্দ্র এখানে কবি ভারতচন্দ্র রায়গুণকরকে জমি প্রদান করেছিলেন। এখানে গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এছাড়া শ্যামনগরে রয়েছে মূলাজোর কালীবাড়ি। এটি একটি ঐতিহাসিক নিদর্শন। শীতকালে প্রতি বছর পৌষ মাসে এখানে 1 মাস ধরে কালী মায়ের বিশেষ আরাধনা করা হয়। শ্যামনগরের পরবর্তী যে স্টেশনটি আছে তার নাম হচ্ছে জগদ্দল। শ্যামনগর থেকে জগদ্দলের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আর জগদ্দলের পরবর্তী যে স্টেশনটি আছে তার নাম কাকিনাড়া। তো আমরা যে ট্রেনটিতে যাচ্ছি কাটোয়া লোকাল, সেটি জগদ্দল এবং কাকিনাড়া কোনো স্টেশনেই দাঁড়ায় না। দুটি স্টেশনকে স্কিপ করে এটি কিন্তু সোজা পৌঁছে যাবে নৈহাটি স্টেশনে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন জগদ্দল স্টেশন স্কিপ করে যাচ্ছে কাকিনাড়ার দিকে। জগদ্দল স্টেশনে কিন্তু ভালোই ভিড় রয়েছে ডাউন লাইনের। তো এবার কাকিনাড়া স্টেশনে চলে এসেছি আমরা। কাকিনাড়া স্টেশন স্কিপ করে যাবে আমাদের ট্রেন। আর কাকিনাড়া স্টেশন স্কিপ করে আমরা পৌঁছে যাব নৈহাটি জংশন স্টেশনে। আর নৈহাটি থেকে আমাদের ট্র্যাক কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ আমরা এবার 24 পরগনা থেকে চলে যাব হুগলির দিকে। দেখছেন আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আর আমাদের ট্রেন এখন নৈহাটি ঢুকছে। শিয়ালদা লাইনেও যেহেতু সমস্ত গাড়িগুলো এখন 12 কোচের হয়ে গেছে, সেই কারণে প্রত্যেকটা স্টেশন কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তাই দেখুন নৈহাটি স্টেশনও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। আর এইগুলো একদম নতুন হয়েছে, আর এগুলো এই জন্য এখনও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে।
দেখতেই পাচ্ছেন ডাউন কৃষ্ণনগর লোকাল নৈহাটি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে শিয়ালদার দিকে যাচ্ছে। বন্ধুরা, আমাদের যে আজকে জার্নি শিয়ালদা থেকে কাটোয়া পর্যন্ত, এই লং ডিস্টেন্সের ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে শিয়ালদা থেকে নৈহাটি। তো আমরা সেই ফার্স্ট স্টেপ কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা দাঁড়িয়েছি নৈহাটি স্টেশনে, আর এখান থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে যাবে এবং পৌঁছাবে ব্যান্ডেল স্টেশনে। এবং এই নৈহাটি এবং ব্যান্ডেলের মাঝখানে যে 3টে স্টেশন আছে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এর মাঝখানে রয়েছে জুবিলি ব্রিজ, যেটা কিন্তু আমরা ক্রস করব। এবং আমরা একটা ডিস্ট্রিক্ট অর্থাৎ 24 পরগনা থেকে চলে যাব হুগলি ডিস্ট্রিক্টে। তো চলুন ভিডিওতে সঙ্গে থাকুন এবং দেখবেন কীভাবে আমরা নৈহাটি থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছি। এবং তারপরে ব্যান্ডেল থেকে কিন্তু আবার আমাদের দ্বিতীয় স্টেপ শুরু হবে ব্যান্ডেল থেকে কাটোয়া পর্যন্ত। চলুন আমাদের সাথে পুরোটা কিন্তু থাকবেন। এখন ট্রেন নৈহাটি ছেড়ে চলেছে পরবর্তী স্টেশন গড়িফার দিকে। নৈহাটি কিন্তু একটি বিখ্যাত শহর, এখানেই জন্মগ্রহণ করেছিলেন বন্দে মাতরম যে গানের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাছাড়া বড় মায়ের মন্দিরও কিন্তু রয়েছে এই নৈহাটিতে। তো আমাদের ট্রেন নৈহাটি ছেড়ে চলে এসছে গড়িফায়। নৈহাটি থেকে গড়িফার ডিস্টেন্স ছিল 3 কিলোমিটারের মতন। আর এই গড়িফাই কিন্তু উত্তর 24 পরগনার সবচেয়ে লাস্ট একদম জায়গা, এরপরেই হুগলি নদী আছে। আর গড়িফা হুগলি নদী ক্রস করেই কিন্তু আমরা চলে যাব হুগলিঘাট স্টেশনে। তো আর এই হুগলিঘাট কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের একদম প্রথম স্টেশন। তো দেখতেই পাচ্ছেন গড়িফা স্টেশন ক্রস করে আমরা এখন ক্রস করছি সম্প্রীতি সেতু। এখানে আগে জুবিলি ব্রিজ ছিল এবং সেই জুবিলি ব্রিজ থেকে ট্রেন খুব ধীরে ধীরে চলতো। আর সম্প্রতি এই যে নতুন ব্রিজটি তৈরি করেছে, ট্রেন এখান থেকে এখন যাতায়াত করে, ফলে রেলের যাতায়াত ব্যবস্থার অনেক উন্নতি সাধন হয়েছে। অনেক ফাস্ট কিন্তু এক্সপ্রেস বা লোকাল ট্রেনগুলি নৈহাটি থেকে ব্যান্ডেলে পৌঁছতে পারে। আমরা চলে এসেছি হুগলিঘাট স্টেশনে। গড়িফা থেকে হুগলিঘাটের ডিস্টেন্সও 2 কিলোমিটারের মতন। আর এই হুগলিঘাট স্টেশনটা কিন্তু একবারে শহরের ওপরে অবস্থিত। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন বাড়িগুলো অনেক নিচে নিচে অবস্থিত। দেখে মনে হয় যেন একদম ফ্লাইওভারের ওপর তৈরি করা হয়েছে এই স্টেশনটি। এখান থেকে পুরো হুগলি শহরটা কিন্তু দেখা যায়। আর এই হুগলিঘাট স্টেশনের পাশেই রয়েছে ইমামবাড়া, যেটা কিন্তু একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। তাছাড়া ব্যান্ডেল চার্চ, আরও অনেক পর্যটন কেন্দ্র কিন্তু হুগলিঘাট থেকে আপনি যেতে পারবেন। এবার ট্রেন কিন্তু পৌঁছে গেছে ব্যান্ডেল স্টেশনে। আর এই ব্যান্ডেল স্টেশন কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন। হাওড়া বর্ধমান যে মেন লাইন আছে, সেই মেন লাইনে যে জংশন স্টেশন একটি আছে সেটা হচ্ছে ব্যান্ডেল। এখান থেকেই কিন্তু ট্র্যাক চেঞ্জ হয়, অর্থাৎ হাওড়া বর্ধমানের দিকে যে ট্রেনগুলো যায় ব্যান্ডেল থেকে কিন্তু ট্র্যাক চেঞ্জ করে। আবার কাটোয়ার দিকে যে ট্রেনগুলো যায় সেগুলো কিন্তু এই ভায়া ব্যান্ডেল হয়ে যায়। তো এ কারণেই ব্যান্ডেলটা একটু গুরুত্বপূর্ণ স্টেশন। দেখতেই পাচ্ছেন আমরা অবশেষে পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এই যে দেখতে পাচ্ছেন 6 নম্বর প্ল্যাটফর্ম, এই 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আগে ট্রেন দাঁড়াতো, কিন্তু এখন কোনো ট্রেন দাঁড়ায় না, কারণ এই ট্রেনের যে লং ডিস্টেন্সটা আছে এটা কম হয়ে গেছে। এ কারণে যেহেতু 12 কোচের গাড়ি দেয় এখন সমস্ত নৈহাটি লোকাল, সে কারণে এই 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোনো গাড়ি দাঁড়ায় না। তো অবশেষে আমরা কিন্তু ব্যান্ডেল প্ল্যাটফর্মে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন আজকে 7 নম্বরে দিয়েছে। আমরা শিয়ালদা থেকে টোটাল 46 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এখনও প্রায় 105 কিলোমিটার পথ কিন্তু আমাদের যেতে হবে, অর্থাৎ ব্যান্ডেল থেকে কাটোয়ার ডিস্টেন্স 105 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন ব্যান্ডেল প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। ব্যান্ডেল থেকে পরবর্তী যে স্টেশন আমরা প্রথম পৌঁছাবো সেটি হচ্ছে বাঁশবেড়িয়া। ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়ার ডিস্টেন্স প্রায় 4.5 কিলোমিটারের মতন, যেতে সময় লাগে প্রায় 10 থেকে 12 মিনিট, কারণ এই ব্যান্ডেল স্টেশন থেকে ট্র্যাক চেঞ্জ করে কাটোল লোকাল ডান দিকে বেঁকে যাবে আর বাঁদিকে যাবে বর্ধমান লোকাল। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বেশ কিছু ট্রেন এবং ইঞ্জিন এবং বেশ কিছু কালারফুল বগি। তো এটা হলো ব্যান্ডেল কারশেড। আর এই ব্যান্ডেল কারশেড থেকেই আমরা কিন্তু ডান দিকে মুড়ে যাব। আর এই কারশেড পর্যন্ত গাড়ি কিন্তু একটু স্লোই চলে। এখান থেকে বাঁহাতে যে লাইনগুলো দেখছেন এই লাইনগুলো সোজাসুজি চলে যাবে বর্ধমানে। আর আমরা রয়েছি ডান দিকে আমরা চলে যাব কাটোয়ার দিকে। পৌঁছে গেছি পরবর্তী স্টেশন বাঁশবেড়িয়ায়। এই বাঁশবেড়িয়ার আগের নাম ছিল কিন্তু বংশপাটি। বাঁশবেড়িয়া কিন্তু প্রচুর একটি পুরনো শহর। এই বাঁশবেড়িয়া শহরে রয়েছে হংসেশ্বরী কালী মন্দির, যেটা কিন্তু খুবই প্রসিদ্ধ একটি কালী মন্দির। প্রত্যেক বছর প্রচুর পর্যটক আসে বাঁশবেড়িয়ার এই কালী মন্দির দর্শন করতে। তো এখন সেই বাঁশবেড়িয়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চলেছে পরবর্তী স্টেশন ত্রিবেণীর দিকে। বাঁশবেড়িয়া থেকে ত্রিবেণীর ডিস্টেন্সও প্রায় 4 কিলোমিটার মতন। আর ত্রিবেণীতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম তো আপনারা সকলেই শুনে থাকবেন। সেই ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু ব্যান্ডেল নামে চললেও সেটি রয়েছে ত্রিবেণীতেই। এখন পার করছি সরস্বতী নদী। একসময় এই নদীটি অনেক চওড়া একটি নদী ছিল, কিন্তু বর্তমানে আর সেই চওড়া নদীটি নেই, একদম সরু খালের মতন পরিণত হয়েছে।
অবশেষে পৌঁছে গেছি ত্রিবেণী স্টেশনে। এই ত্রিবেণী নামটার একটা ইতিহাস আছে। এখানেই কিন্তু তিনটে নদীর মিলনস্থল, অর্থাৎ গঙ্গা, সরস্বতী এবং কুন্তী। এ কারণে এই জায়গাটার নাম হয়েছে ত্রিবেণী। এই ত্রিবেণীতে বেশ কয়েকটি সুন্দর সুন্দর মন্দির রয়েছে। তাছাড়া ত্রিবেণী মহাশ্মশানেরও অনেক গুরুত্ব রয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার ডান হাতেই রয়েছে বিটিপিএস, অর্থাৎ ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটিকে আমরা চিনি সবাই। তো এই বিটিপিএসটা ব্যান্ডেলের নামে চললেও তার মেন হেড অফিস কিন্তু এখানে এই ত্রিবেণীতে রয়েছে। এরপর পরবর্তী যে স্টেশনটি আসছে তার নাম কুন্তিঘাট। ত্রিবেণী থেকে কুন্তিঘাটের ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটারের মতন। যেহেতু কুন্তী নদীর একদম পাশে অবস্থিত, সে কারণেই সেই স্টেশনটির নাম কুন্তিঘাট। পার করলাম আইটিসি টিস্যু ফ্যাক্টরি। এখানে কিন্তু সিগারেটের কাগজ তৈরি হয়। পৌঁছে গেছি কুন্তিঘাট স্টেশনে। আর ডান হাতেই রয়েছে রেওয়ান ফ্যাক্টরি। এখানে সুতো তৈরির কাজ হয় আর প্রচুর লোক কিন্তু এখানে কাজ করে। দেখতে পাচ্ছেন ঝাঁচকচকে স্টেশন কুন্তিঘাট। আর কুন্তিঘাটের পরবর্তী যে স্টেশনটি আছে সেটি হচ্ছে ডুমুরদহ। কুন্তিঘাট থেকে ডুমুরদহর ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার। আমাদের ট্রেন এখন কুন্তিঘাট ছেড়ে যাচ্ছে ডুমুরদহ দিকে। এটা হলো কুন্তী নদী। এই কুন্তী নদী দিয়ে কিন্তু আগে বড় বড় জাহাজ চলতো, কিন্তু সেই কুন্তী নদীর নাব্যতা এখন আর নেই। আর এই কুন্তী নদীর তীরে কিন্তু আদি সপ্তগ্রামে গড়ে উঠেছিল বৃহৎ একটি বন্দর। সেই বন্দরের অস্তিত্ব কিন্তু এখন নেই। এবার আমরা কিন্তু চলে এসেছি ডুমুরদহ স্টেশনে। ডুমুরদহর পর থেকে কিন্তু আপনি একটি গ্রাম্য পরিবেশের ফিল পাওয়া শুরু করে দেবেন, এবং যত কাটোয়ার দিকে এগিয়ে যাবেন সুন্দর সুন্দর গ্রাম কিন্তু আপনি দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন ডুমুরদহ স্টেশন ছাড়ার পরেই কিন্তু খালি জমি আপনার চোখে পড়বে। আর এই ডুমুরদহ স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে খোলামেলা একটা সুন্দর স্টেশন। আর ডুমুরদহ স্টেশন ছাড়ার পরই আমরা পরবর্তী যে স্টেশনে পৌঁছাবো তার নাম খামারগাছি। ডুমুরদহ থেকে খামারগাছির ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটার মতন, খুবই কাছাকাছি দুটো স্টেশন। দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি খামারগাছি স্টেশনে। এই খামারগাছিতে কিন্তু নার্সারি ব্যবসা খুবই প্রসিদ্ধ। এই খামারগাছিতে আসলে আপনি প্রচুর নার্সারি পেয়ে যাবেন। আর এই খামারগাছিকে কিন্তু অনেকে নার্সারি গ্রাম বলে থাকে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি স্টেশন। খামারগাছির পরবর্তী স্টেশন হচ্ছে জিরাট। খামারগাছি থেকে জিরাটের ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটারের মতন, অনেকটাই লং ডিস্টেন্স দুটি স্টেশন। আর খামারগাছি জিরাটের মাঝখানে প্রচুর জমি রয়েছে। আপনি যখন খামারগাছি থেকে জিরাটের দিকে যাবেন, দুপাশের সবুজ ধান জমি দেখে কিন্তু আপনার মন ভরে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে কিন্তু ধান জমিগুলো। এবার আমরা পৌঁছে গেছি জিরাট স্টেশনে। এটি একটি বলাগড় ব্লকের ছোট্ট শহর, কিন্তু খুব সাজানো গোছানো ছোট্ট একটি শহর। জিরাটের পরবর্তী যে স্টেশনটি আছে সেটি হচ্ছে বলাগড়। জিরাট থেকে বলাগড়ের ডিস্টেন্স 3 কিলোমিটারের মতন। এবার কিন্তু আমরা পৌঁছে গেছি বলাগড় স্টেশনে। বলাগড় বহু প্রাচীন একটি গ্রাম। এখানে কিন্তু নৌকা শিল্প খুবই বিখ্যাত। এই বলাগড় থেকেই ভারতের বিভিন্ন জায়গায় নৌকা সাপ্লাই দেওয়া হয়, যেমন দীঘা, পুরী, তাছাড়া আরও অনেক জায়গায় কিন্তু নৌকা সাপ্লাই দেওয়া হয়। এখানে বিভিন্ন মাপের, ছোট বড় বিভিন্ন মাপের নৌকো আপনি কিন্তু কিনতে পারবেন। আর এই নৌকোর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে একটি নৌকোর ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পারেন। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই বলাগড় স্টেশনের পরবর্তী যে স্টেশনটা আছে সেটা হচ্ছে সোমরা বাজার। বলাগড় থেকে সোমরার দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আর বলাগড় সোমরার মাঝেও কিন্তু আপনি অসংখ্য জমি দেখতে পাবেন, চারিদিকে সবুজ আর সবুজ। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি সোমরা স্টেশনে। আর এই সোমরাতে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। সবুজ দ্বীপ কিন্তু সোমরাতেই অবস্থিত, বিখ্যাত সবুজ দ্বীপ, সেটা একটি ট্যুরিস্ট স্পট। তাছাড়া সোমরায় রয়েছে মা আনন্দময়ীর মন্দির, আরও অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে। আর সোমরার কাঁচাগোল্লা মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত, এবং মোহনভোগ মিষ্টি কিন্তু এখানে খুবই বিখ্যাত। ট্রেনে যত মিষ্টিওয়ালা দেখবেন তাদের সবার বাড়ি কিন্তু এই সোমরাতেই। এই সোমরা দিয়ে সেই মিষ্টিগুলো নিয়ে কিন্তু এরা ট্রেনে বিক্রি করে। আর এই সোমরার মিষ্টি সত্যি খেতে খুবই ভালো। আর এখন আমাদের ট্রেন যাচ্ছে সোমরা ছেড়ে তার পরবর্তী স্টেশন বেহুলার দিকে। সোমরা থেকে বেহুলার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এখন যে নদীটি পার করছি এটি হচ্ছে বেহুলা নদী। এর নামকরণের পিছনে একটা ইতিহাস রয়েছে। কথিত আছে মনসামঙ্গল কাব্যের বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে কিন্তু এই নদী দিয়েই পার হয়েছিল, এবং একসময় ত্রিবেণীর কাছে গিয়ে নিজের স্বামীর জীবন ফিরিয়ে পেয়েছিল। তো এই সেই বেহুলা স্টেশন। আর এই বেহুলার পরবর্তী যে স্টেশনটি আছে সেটি হচ্ছে গুপ্তিপাড়া। বেহুলা আর গুপ্তিপাড়ার মধ্যে ডিস্টেন্স কিন্তু খুবই কম, মাত্র 1 কিলোমিটারের মতন। আর এই গুপ্তিপাড়া কিন্তু খুব পুরনো একটি শহর। এই গুপ্তিপাড়াতেই প্রথম বারোয়ারি পুজোর উদ্বোধন হয়েছিল, আজ থেকে প্রায় 200-250 বছর আগে। আর দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি সেই গুপ্তিপাড়া স্টেশন। খুব সুন্দর একটি স্টেশন। আর এই গুপ্তপাড়া রয়েছে গুপ্ত বৃন্দাবন, এ কারণে এই জায়গার নাম হয়েছে গুপ্তিপাড়া।
তো আমাদের ট্রেন সেই গুপ্তিপাড়া স্টেশন ছেড়ে চলেছে পরবর্তী স্টেশন অম্বিকা কালনার দিকে। বন্ধুরা, গুপ্তিপাড়া থেকে অম্বিকা কালনার ডিস্টেন্স কিন্তু অনেকটা, প্রায় 8 কিলোমিটার। অম্বিকা কালনা একটি প্রসিদ্ধ জায়গা, একে মন্দির নগরী বলা হয়। এখানে 108 মন্দির কিন্তু খুবই নাম করা হচ্ছে। তারপর এই অম্বিকা কালনায় সরস্বতী পুজো কিন্তু খুবই বিখ্যাত। এছাড়া অম্বিকা কালনায় যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়িটিও কিন্তু যথেষ্ট নাম রয়েছে, সেখানেও অনেকগুলো মন্দির রয়েছে। এ কারণেই অম্বিকা কালনাকে কিন্তু মন্দিরের শহর বলা হয়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা অম্বিকা কালনা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর অম্বিকা কালনায় কিন্তু সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায়। এই লাইন থেকে কিন্তু কাটোয়া হয়ে আজিমগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়িতে অনেক এক্সপ্রেস ট্রেন যায়, আর সেই সমস্ত ট্রেন এই অম্বিকা কালনায় দাঁড়ায়। ব্যান্ডেলের পর এই অম্বিকা কালনা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন। তো এখন আমাদের ট্রেন সেই অম্বিকা কালনা ছেড়ে যাচ্ছে পরবর্তী স্টেশন বাগনাপাড়ার দিকে। তো অম্বিকা কালনা থেকে বাগনাপাড়ার ডিস্টেন্সও প্রায় 5 কিলোমিটারের মতন। পৌঁছে গেছি পরবর্তী স্টেশন বাগনাপাড়ায়। দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা ফাঁকা স্টেশন, লোকজন বিশেষ নয়। বাগনাপাড়ায় কিন্তু একটি প্রাচীনকালের মন্দির রয়েছে। আর বাগনাপাড়া ছেড়ে আমাদের ট্রেন যাচ্ছে পরবর্তী স্টেশন ধাত্রীগ্রামের দিকে। বাগনাপাড়া থেকে ধাত্রীগ্রামের ডিস্টেন্সও প্রায় 4 কিলোমিটারের বেশি। আর এদিকটা কিন্তু পুরো একদম গ্রামীণ পরিবেশ। দেখতেই পাচ্ছেন ট্রেন ছাড়ার পরেই কিন্তু চারিদিকে সবুজ আর সবুজ। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি ধাত্রীগ্রাম স্টেশনে। ধাত্রীগ্রামের পরবর্তী যে স্টেশন আছে সেটা হচ্ছে নন্দাই হল্ট। অর্থাৎ নন্দাই নদীর ধারে স্টেশনটা তৈরি হয়েছিল বলে এই স্টেশনটির নাম নন্দাই হল্ট। ধাত্রীগ্রাম থেকে দূরত্ব 3.5 কিলোমিটারের মতন। পৌঁছে গেছি নন্দাই হল্ট স্টেশনে। খুবই শুনশান ফাঁকা একটি স্টেশন। আজ থেকে 10-15 বছর আগে কিন্তু এই স্টেশনে ট্রেন দাঁড়াতো না। এই স্টেশনটি 10-15 বছর আগেই ভালোভাবে নির্মাণ করা হয়েছিল। এখন কিন্তু সব ট্রেনই নন্দাই হল্ট স্টেশনে দাঁড়ায়। এই নন্দাই হল্টের পরবর্তী যে স্টেশনটি আছে সেটি হচ্ছে সমুদ্রগড়। বন্ধুরা, সমুদ্রগড় কিন্তু খুবই প্রসিদ্ধ একটি জায়গা। তাঁতশাড়ি নির্মাণের ক্ষেত্রে সমুদ্রগড়ের যথেষ্ট নাম রয়েছে। প্রতি বৃহস্পতিবার ও রবিবার এই সমুদ্রগড়ে কিন্তু তাঁতের হাট বসে। আর যেই হাটে কলকাতা বা অন্যান্য বড় বড় শহর থেকে প্রচুর লোক আসে। আমরা পার করছি নন্দাই নদী, দেখতেই পাচ্ছেন এটা সেই নন্দাই ব্রিজ। সেটা পার করে আমরা কিন্তু চলেছি সমুদ্রগড়ের দিকে। আর এই সমুদ্রগড়ে আগেই বলেছিলাম প্রচুর পরিমাণে তাঁত উৎপাদন হয় এবং তাঁতের বড় বড় হাট এই সমুদ্রগড়ে বসে এবং তাঁতের সুতো এবং অন্যান্য সমস্ত জিনিসপত্র কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই সমুদ্রগড়ের থেকে আমাদের ট্রেন ছেড়ে যাবে পরবর্তী স্টেশন কালীনগরের দিকে। সমুদ্রগড় থেকে কালীনগরের ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার। এখানে স্টেশনগুলোর ডিস্টেন্স কিন্তু অনেকটা করেই। তো এবার যে স্টেশনটা দেখাবো সেটা হচ্ছে কালীনগর স্টেশন। বন্ধুরা, স্টেশনটা কিন্তু খুবই দারুণ একটা স্টেশন। স্টেশনের আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই, আর সামনে দিয়েই অনেক দূর পর্যন্ত শুধু জমি আর জমি, কিচ্ছু আপনার চোখে পড়বে না। তো এটি কি খুব সুন্দর একটি স্টেশন। আপনি যদি কখনও কাটোয়া লাইনে আসেন তো অবশ্যই একবার এই স্টেশনটা নেমে দেখতেই পারেন। কালীনগর স্টেশনটা কিন্তু খুবই সুন্দর একটি স্টেশন। দেখতেই পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে শুধু জমি আর জমি, দূরে রয়েছে ছোট ছোট গ্রাম। কালীনগরের পরবর্তী স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামের কথা তো আমরা সকলেই জানি, খুব বিখ্যাত একটি শহর। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত এই নবদ্বীপ ধাম। এখানে অনেক মন্দির রয়েছে এবং অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে। আর এই নবদ্বীপ থেকেই কিন্তু আপনি টোটো ভাড়া করে পৌঁছতে পারবেন মায়াপুরে। এ কারণে এই নবদ্বীপ স্টেশনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। তো আমরা এখন পৌঁছেছি সেই নবদ্বীপ ধাম স্টেশনে। কালীনগর থেকে নবদ্বীপ ধামের ডিস্টেন্স 4 কিলোমিটার। অর্থাৎ আমরা এখন পর্যন্ত 111 কিলোমিটার পথ অতিক্রম করলাম। শিয়ালদা থেকে 111 কিলোমিটার পথ আমরা চলে এসেছি। আর নবদ্বীপ থেকে কাটোয়ার দূরত্ব আরও 40 কিলোমিটার। এই ট্রেন কিন্তু নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে চলেছে তার পরবর্তী স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টের দিকে। এই নবদ্বীপ ধামের পাশে যে বিষ্ণুপ্রিয়া হল্ট রয়েছে সেই বিষ্ণুপ্রিয়া নামটি হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর স্ত্রীর নামে। এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকেও কিন্তু আপনি টোটো পেয়ে যাবেন মায়াপুর ঘাটে যাওয়ার জন্য। বেশিরভাগ লোক কিন্তু এখন আর নবদ্বীপে নামে না, তারা এসে বিষ্ণুপ্রিয়াতে নামে এবং সেখান থেকেই টোটো ধরে মায়াপুর যাওয়ার জন্য রওনা হয়, কারণ বিষ্ণুপ্রিয়া থেকে মায়াপুর যেতে অনেক সুবিধা। এবার আপনি বিষ্ণুপ্রিয়া নাকি নবদ্বীপ কোন জায়গা থেকে মায়াপুর ঘাট যেতে সুবিধা এটা জানতে গেলে আমাদের চ্যানেলে কিন্তু আরেকটি ভিডিও আছে, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে অবশ্যই কিন্তু আপনি সেটা সিদ্ধান্ত নিতে পারেন। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়া হল্ট। নবদ্বীপ থেকে বিষ্ণুপ্রিয়া হল্টের দূরত্ব 1.5 কিলোমিটারের মতন। তো এবার আমাদের ট্রেন সেই বিষ্ণুপ্রিয়া হল্ট ছেড়ে যাবে তার পরবর্তী স্টেশন ভান্ডারটিগুড়ির উদ্দেশ্যে।
অদ্ভুত নাম ভান্ডারটিকুড়ি। তো বিষ্ণুপুরিয়া থেকে ভান্ডারটিকুড়ির ডিস্টেন্স কিন্তু অনেকটা, প্রায় 5 কিলোমিটার। আর এখানে বাড়িঘর কিন্তু খুব একটা দেখতে পাবেন না, দুপাশে শুধু খালি জমি আর জমি। তার মাঝখান থেকে কিন্তু দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলে তার গন্তব্যের দিকে। দেখতেই পাচ্ছেন বাড়িঘর প্রায় নেই বললেই চলে, শুধু জমি আর জমি। তো আমরা কিন্তু চলে এসেছি সেই ভান্ডারটিকুড়ি স্টেশনে। স্টেশনের পাশেই দেখতে পাচ্ছেন শুধু কলা বাগান, বাড়িঘর নেই বললেই চলে। আর স্টেশন চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই ভান্ডারটিকুড়ি থেকে তার পরবর্তী স্টেশন আছে পূর্বস্থলী। পূর্বস্থলী কিন্তু বেশ বড় একটি শহর। পূর্বস্থলীতে পাখিরালয় রয়েছে। এখানে কিন্তু প্রচুর মানুষ শীতকালে পাখিদের দর্শন করতে আসে এবং পাখিদের দর্শন কিন্তু এখানে পাওয়া যায়। এখানে পরিযায়ী পাখিরা নিজেদের স্থান পরিবর্তন করে শীতকালে আশ্রয় নিতে আসে। এই পূর্বস্থলী শহরের পাখিরালয় নামে একটি জলাশয় আছে সেখানে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন পৌঁছে গেছি সেই পূর্বস্থলী স্টেশনে। আর পূর্বস্থলীর পরবর্তী যে স্টেশনটি আছে তার নাম হলো মারতলা ফলেয়া। পূর্বস্থলী থেকে ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার। তো দেখুন আমরা চলে এসেছি কিন্তু সেই স্টেশন, যার নাম মারতলা ফলেয়া। এই ফলেয়ার পরবর্তী যে স্টেশনটি আছে তার নাম লক্ষ্মীপুর। ফলেয়া থেকে লক্ষ্মীপুরের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার। বন্ধুরা, শীতের সিজনে কিন্তু এই ফলেয়া আর লক্ষ্মীপুরের মাঝে যে জমিগুলো আছে এখানে প্রচুর পরিমাণে ফুলকপি উৎপন্ন হয়। আর এ কারণে এই শহরকে ফুলকপির শহর বলা হয়। এখানে যদি আপনি শীতকালে আসেন, এখানে আড়তগুলিতে কিন্তু ফুলকপি একদম ভরে ভরে হয়। তো আমাদের ট্রেন কিন্তু সেই ফলেয়া স্টেশন ছেড়ে চলছে লক্ষ্মীপুর স্টেশনের দিকে। তো দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি লক্ষ্মীপুর স্টেশনে। আর এই লক্ষ্মীপুরের পরবর্তী যে স্টেশনটি আছে তার নাম হলো বেলের হল্ট। আর লক্ষ্মীপুর থেকে বেলের হল্টের ডিস্টেন্স কিন্তু 3 কিলোমিটার। তো আমাদের ট্রেন এখন সেই লক্ষ্মীপুর স্টেশন ছেড়ে চলেছে বেলের হল্টের দিকে। পৌঁছে গেছি বেলের হল্ট বা বেলের হাট স্টেশনে। এই বেলের হল্ট থেকে এর পরবর্তী যে স্টেশনটা আছে তার নাম হলো পাটুলি। বেলের হল্ট থেকে পাটুলির ডিস্টেন্স 5 কিলোমিটার। আমরা কিন্তু 128 কিলোমিটার পথ অলরেডি ক্রস করে গেছি। আর যখন আমরা পাটুলিতে পৌঁছাবো আমাদের ডিস্টেন্স ক্রস হবে প্রায় 133 কিলোমিটার। পৌঁছে গেছি পাটুলি স্টেশনে। খুব সুন্দর একটি স্টেশন। পাটুলি থেকে ট্রেন ছেড়ে পরবর্তী স্টেশনের দিকে আমরা যাচ্ছি। পাটুলির পরবর্তী স্টেশন হচ্ছে অগ্রদ্বীপ। পৌঁছে গেছি অগ্রদ্বীপ স্টেশনে। অগ্রদ্বীপের পরে এই ট্রেন দাঁড়াবে দাইহাট স্টেশনে। অগ্রদ্বীপ ও দাইহাটের মাঝখানে একটি হল স্টেশন আছে। সেই হল স্টেশনে কিন্তু আমাদের ট্রেন আজকে দাঁড়াবে না। সেই হল স্টেশনের নাম হলো সাহেবতলা হল্ট। অগ্রদ্বীপ থেকে সাহেবতলা হল্টের ডিস্টেন্স ওই 3 কিলোমিটারের মতন। তারপরে আমরা পৌঁছাবো দাইহাট স্টেশনে। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে দাইহাট স্টেশনে। এখন ক্রস করছি সাহেবতলা হল্ট। এরপরে আমরা পৌঁছে যাব কাটোয়ার ঠিক আগের স্টেশন দাইহাট। তো দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি দাইহাট স্টেশনে। কাটোয়ার একদম পাশেই কিন্তু অবস্থিত এই দাইহাট স্টেশনটি। আমাদের ট্রেন দাইহাট কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যের শেষ স্টেশন কাটোয়া স্টেশন। দাইহাট থেকে কাটোয়ার দূরত্ব 7 কিলোমিটার, অর্থাৎ আমরা 144 কিলোমিটার পথ কিন্তু অলরেডি ক্রস করে গেছি। আর বাকি রয়েছে 7 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন ট্রেন কিন্তু দাইহাট স্টেশন ছেড়ে দিয়েছে। আর আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই কাটোয়া স্টেশন, অর্থাৎ 151 কিলোমিটার পথ। অর্থাৎ দক্ষিণবঙ্গের সহ সমস্ত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লোকাল রুট যদি থেকে থাকে সেটা হচ্ছে এই লোকাল রুট, যেটা শিয়ালদা থেকে সোজাসুজি কিন্তু আমরা পৌঁছে যাই কাটোয়া। টোটাল 151 কিলোমিটার। আর এর মাঝখানে আমরা অতিক্রম করেছি 5টা ডিস্ট্রিক্ট: কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া এবং বর্ধমান। অর্থাৎ 5টা ডিস্ট্রিক্ট অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছে গেছি কাটোয়া স্টেশনে। অর্থাৎ এই দীর্ঘ পথ আমরা কিন্তু পাড়ি দিলাম আজকে। আমাদের টাইম লাগলো প্রায় 3.5 ঘন্টা। অর্থাৎ এই দীর্ঘ পথ আমরা যে পাড়ি দিলাম, আর এই জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অবশেষে পৌঁছে গেছি কাটোয়া স্টেশন। এই সেই কাটোয়া স্টেশন। এখান থেকে আপনি ট্রেন চেঞ্জ করে আজিমগঞ্জ কিংবা আহমেদপুর উদ্দেশ্যে রওনা হতে পারেন।